হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুরা, কিভাবে পৌঁছাতে পারবেন এই অপূর্ব সুন্দর গঙ্গার তীরবর্তী এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে, সেটা নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি গঙ্গা নদীর একদম পাশেই সদ্য উদ্বোধন হওয়া গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে। এই মন্দিরটি অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু উদ্বোধন হয়েছে। মা গঙ্গার পাশে অপূর্ব সুন্দর পরিবেশে রয়েছে এই মন্দিরটি। তো বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। তো আরও একটা মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা মা গঙ্গা নদীর একদম পাশে অবস্থিত। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, কিভাবে আপনারা অতি সহজে এখানে আসতে পারবেন, তাছাড়াও এই মন্দিরে দুপুরের প্রসাদও কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে গ্রহণ করব, সেটা আমি আপনাদের কিন্তু দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করছি আরও একটা মন্দিরের ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। এইখান থেকে কয়েক সেকেন্ডের দূরত্ব আড়িয়াদহের ছোট রথতলার মোড়। এই রোডটা ধরেই আমি চলে আসলাম। কিভাবে আপনারা আসতে পারবেন সেটা আমি একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে এসেই এখানে দেখতে পাবেন কালো রঙের একটা গেট রয়েছে। এই গেটটা দিয়েই আমরা আজকের গন্তব্য এই মন্দিরে প্রবেশ করব। এটি হলো মূল গেট। এই গেট ধরেই আমরা এবার ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে ছোট্ট একটা স্পেস আছে। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনারা কিন্তু এখানে বাইক রাখতে পারবেন। 4 চাকা নিয়ে আসলে একটু অসুবিধা কিন্তু আপনাদের হলেও হতে পারে। গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে এই মন্দির উদ্বোধনে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের নাম কিন্তু এখানে ফলক আকারে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন পরপর পরপর। আর মন্দির কবে উদ্বোধন হয়েছে একদম শেষে সেখানে দেওয়াও রয়েছে। আর এই সামনের জায়গাটি আজকে আমাদের মূল গন্তব্য। চলুন এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। দেখতে পারবেন খুব সুন্দর সদ্য উদ্বোধন হওয়া এই মন্দির একদম গঙ্গা নদীর পাশেই। মন্দিরে প্রবেশ করার মূল গেটেই আপনারা একটি ময়ূরের খুব সুন্দর একটি স্ট্যাচু দেখতে পাবেন। এই হলো আজকে এই মন্দিরটি হলো আজকে আমাদের গন্তব্য। তো এই গেট থেকে আমরা এবার ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করেই আপনাদের সিঁড়ি থেকে ওপরে উঠে গেলে আপনাদের এই মন্দির ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে। আর এখান থেকে যদি আমরা সোজা চলে যাই, আমরা যদি সোজা চলে আসি তাহলেই এখানে কিন্তু মা গঙ্গার দেখা পাবো। একদম নদীর পাশেই রয়েছে এই মন্দিরটি। যেমনটা বললাম সদ্য উদ্বোধন হয়েছে, তার জন্য দেখুন এখানে কিন্তু ঘাটের কাজ চলছে। এখানে একটা মন্দিরের ঘাটও তৈরি হবে আর কি। আর ওপারের জনপদ হলো উত্তরপাড়া, ওখান থেকে ফেরি পার করে আপনারা এদিক দিয়েও কিন্তু চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন একদম মা গঙ্গার পাশে শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছে এই মন্দিরটি। আর এখানে রয়েছেন এই মন্দিরের যিনি আর কি তৈরি করেছেন তারই পিতামাতার একটা মূর্তি উনি কিন্তু এখানে বানিয়ে রেখেছেন একদম মা গঙ্গার পাশেই। এই যে এনাদের একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, কিভাবে পৌঁছাতে পারবেন এই অপূর্ব সুন্দর গঙ্গার তীরবর্তী এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে সেটা আগে আমি আপনাদের বলে দিই। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, মানে ট্রেনে আসেন, তাহলে বেলগড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে রথতলা এসে, রথতলা একটা বিটি রোডের ওপর স্টপেজ আছে। আপনারা বাসে আসলেও যদি বিটি রোড ধরে আসেন রথতলা স্টপেজে নামবেন, সেখান থেকে টোটো কিংবা অটো ধরে বলবেন ছোট রথতলা গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে যাব, তাহলেই হবে। ছোট রথতলার মোড়ে আপনাদের নামিয়ে দেবে। সেখান থেকে 1 মিনিট পায়ে হেঁটে কাউকে জিজ্ঞাসা করবেন, সেই দেখিয়ে দেবে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির সদ্য উদ্বোধন হয়েছে বললেই হবে।
আর আপনারা যদি হাওড়া হুগলির দিক থেকে আসেন তাহলে আপনারা উত্তরপাড়া স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো ধরে ফেরিঘাটে আসবেন। ফেরি পার করে টোটো কিংবা পায়ে হেঁটে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই ছোট রথতলা গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে। নদীতে যাওয়ার যে গেট, এই গেটের পাশেই কিন্তু রয়েছে এখানে স্নানঘর এবং লিফটের ব্যবস্থা। এখানে দেখুন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থাও কিন্তু এই মন্দিরে রয়েছে। আমি রয়েছি একদম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে যখন বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়, যে কীর্তনের দল আসে বা ভক্তরা আসে, তখন কিন্তু এখানে তারা থাকতে পারে। সাধারণ মানুষের এই মুহূর্তে থাকার ব্যবস্থা কিন্তু এই মন্দিরে নেই। দুপুরের প্রসাদের ব্যবস্থা কিন্তু আছে, সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এবার আমরা সিঁড়ি ধরে ফার্স্ট ফ্লোরে উঠে যাব। আজকে আমাদের এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির রয়েছে এই ফার্স্ট ফ্লোরেই। দেখুন ওপরে কিন্তু একটা সাইনবোর্ড করে ছোট্ট করে এখানে লেখাও রয়েছে। চলুন এবার আপনাদের মূল গর্ভগৃহে নিয়ে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে প্রবেশ করলেই আপনারা সুন্দর মার্বেল দিয়ে বাঁধানো একটি বড় নাট মন্দির চত্বর দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন মা গঙ্গার পাশেই রয়েছে এই সদ্য উদ্বোধন হওয়া গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির। তার নাট মন্দিরেই রয়েছি আমরা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পয় পরিষ্কার এই মন্দিরটিতে আপনারা আসলে আপনাদের হৃদয় হবে শান্ত। দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহে তো আমরা যাবই, তার আগে দেখুন এখানে রয়েছে অনেকগুলো সিসিটিভির ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরায় পুরো কিন্তু এই নাট মন্দির চত্বর এবং গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির মোড়ানো রয়েছে। আর এখান থেকে আপনারা মা গঙ্গার দৃশ্য দেখতে পাবেন, যেটা আগে আমি আপনাদের দেখিয়েছি। এখানে রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা। যখন অল্প বা কম ভক্ত আসেন তখন এখানে বসেই ওনারা ভোগের প্রসাদ ভক্তদের গ্রহণ করান। দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরে অনেকগুলো কিন্তু জানলা রয়েছে, যার ফলে হাওয়া বাতাস খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরে খেলে যাচ্ছে। আর ওপরে রয়েছে অনেকগুলো পাখার ব্যবস্থা, যাতে ভক্তরা যখন আসবেন তাদের গরমে কোনো রকম কোনো অসুবিধা না হয়। রয়েছে লাইট পাখার যথাযথ ব্যবস্থা। আর এই সোজা রয়েছে দেখুন খাবার জলের ব্যবস্থাও রয়েছে, এবং রয়েছে হাত ধোয়ার একটি বেসিন, আয়না, এবং রয়েছে অ্যাকোয়াগার্ডেরও কিন্তু ব্যবস্থা। দেখতে পাচ্ছেন। মূল গর্ভগৃহের ডান দিকে একটা ছোট্ট চৌকির মতো রয়েছে, তার উপরে রয়েছে কীর্তনের সরঞ্জাম, খোল, করতাল, হারমোনিয়াম সবই কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন। এবং মন্দিরের গর্ভগৃহের বাঁ দিকে রয়েছে প্রণামী বক্স, এবং ইউপিআই আইডির একটা স্ক্যানারও কিন্তু এখানে রয়েছে। যেহেতু এখন ইউপিআই এর যুগ, তার জন্য আপনারা যেভাবে খুশি আপনাদের যদি মন চায় তাহলে এখানে কিন্তু আপনারা প্রণামী দিতে পারবেন। এবং এই মূল গর্ভগৃহের মন্দিরের দেওয়ালে দেখতে পাচ্ছেন কাঠের খুব সুন্দর সুসজ্জিত একটি গর্ভগৃহের দেওয়াল রয়েছে, বা মূল ফটকও আপনারা এটা বলতে পারেন। দেখুন দেওয়ালের ওপর কাঠের সুন্দর কারুকার্যে খচিত। এবার গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের মূল গর্ভগৃহে আমরা প্রবেশ করছি। রয়েছেন গৌর এবং বিষ্ণুপ্রিয়া, তার সাথে রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী, রাধাকৃষ্ণজি, গোপালজি। ভগবানের অপূর্ব সুন্দর বিগ্রহ, প্রাণ ভরে আপনারা দর্শন করুন। গর্ভগৃহের ডান দিকেই রয়েছে শয়নকক্ষ। আশা করছি ভগবানের বিগ্রহ আপনারা প্রাণ ভরে উপভোগ করে দেখেছেন।
আর এই মন্দিরের চারিদিক কিন্তু আপনার প্রদক্ষিণও করতে পারবেন। এইভাবে আপনারা চাইলে মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করবারও কিন্তু এই মন্দিরে ব্যবস্থা রয়েছে। নাট মন্দির এই দিক থেকে আপনাদের যেতে হবে এবং তার উল্টো দিকেই রয়েছে ভোগ প্রসাদ তৈরি করার জায়গা আর কি। সাধারণ মানুষের প্রবেশ কিন্তু এর মধ্যে প্রবেশ করা নিষেধ। আমি তাই বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানেই ভগবানের জন্য দুপুরের রাতের ভোগের প্রসাদ এখানেই কিন্তু তৈরি করা হয়। সিঁড়ি ধরে আমি এবার চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এখানেও অনেকগুলো কিন্তু রুম রয়েছে, কিন্তু এখানেও সেম, এখানে যেসব কীর্তনের দল আসে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যারা এখানে আসেন এই মন্দিরে, তখন সেই ভক্তরা কিন্তু এই জায়গাগুলোয় থাকতে পারে। বিষ্ণুপ্রিয়া প্রণাম জানাই সবাইকে, সব গৌর ভক্তবিন্দুকে। আমাদের এই মন্দিরটি শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান। আর এটি আমরা হচ্ছে শ্রী শ্রী মা দাদার গণ। এটি হচ্ছে 30 ধাম থেকে এই গৌর বিষ্ণুপ্রিয়া যুগল সেবা আরম্ভ হয়েছে। তারা একটি অপ্রাকৃত বস্তু ছিল, স্বয়ং জগৎ জননী যাকে বলা হয়, শ্রী মায়ের মধ্যে সেই ভাবটি ছিল এবং তিনি সবাইকেই গোপাল মনে করতে, সবাই তার কাছে কেউই আপন নয়, আপন। এবং শ্রী শ্রী দাদা যিনি ছিলেন উনিও একটি অপ্রাকৃত বস্তু ছিল, সবাইকে ভাই বলে কোলে তুলে নিয়েছে। হ্যাঁ, অর্থাৎ গুরু ব্যাপারটা আমাদের মধ্যে নেই। বলে গুরু হলেই তোমাকে আলাদা আসন দিতে হবে, থালা দিতে হবে, পা ধুইয়ে জল খাওয়া, এইসব আমাদের মধ্যে কোনোদিন শ্রী শ্রী দাদা বলে যায়নি। বলছে তোমরা ভাই হবে, দাদা হবে, তাহলে ভাই দাদা এক জায়গায় বসে প্রসাদ পেতে পারবে, কীর্তন করতে পারবে, গল্প করতে পারবে। এইভাবে আমাদের সম্প্রদায়টা উনি করে দিয়ে গেছে, যেখানে অর্থের ব্যাপার থাকবে না। তুমি এর কাছ দিয়ে অর্থ নেবে না, অর্থ নেওয়া মানেই ব্যবসা, যেটা বারবণিতারা করেন, পয়সা নিয়ে কাজ করে, সেটা তুমি করতে পারবে না। এই সমস্ত কথাগুলি আমাদের বলে গেছে। তাই এইটি মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আমার মা বাবার ভীষণ ইচ্ছা ছিল, আর সেইটি আমার দাদা এটি তাদের ইচ্ছা পূরণ করেছেন এবং আর ভক্তরা যার যেটুকু সামর্থ্য অনুযায়ী তারা দিয়েছেন। কিন্তু আমাদের কিছু চাওয়ার ব্যাপার নেই, তুমি দাও, টাকা দাও, এই টাকা দাও, বা গিয়ে বলবো টাকা দাও, টাকা দাও, এইসব আমাদের মধ্যে সম্প্রদায়ের মধ্যে নেই। যেটা দান হিসাবে দেবে, যে যদি কেউ দিল তো দিল, নালে দিলে না দিল, এটা হচ্ছে ব্যাপার। পুরোটাই দাদা কন্ট্রোল করছেন, আমি তার ভাই, আমার নাম দিলীপ দাস। আর এই গৌর বিষ্ণুপ্রিয়া নাম সংকীর্তন কলিকালে মহাপ্রভু দিয়ে গেছেন বলেই আর সারা বিশ্বে গৌর 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 করে নৃত্য করছে। কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়া বস্তুটাকে চেনেনি মানুষ। এই দেবী বিষ্ণুপ্রিয়া নরোত্তম ঠাকুর তিনি সেই বিপ্রদাসের ধান্যগোলায় এই মহাপ্রভু তাকে স্বপ্ন দেখিয়েছিল যে আমরা দুটি বস্তু আছি, তুমি আমাদের নিয়ে আসো। সেখানে সাপ ঠাপ ছিল, তারা সেই নরোত্তম ঠাকুর গিয়ে প্রণাম করে তারা চলে গেল, সাপ ঠাপ সব সেখান থেকে বার করে নিয়ে আসলে। সেই যে জাহ্নবী মা নিত্যানন্দ প্রভুর স্ত্রী, উনি সেখানে ছিলেন। মহাপ্রভু সেখানে অপ্রকট অবস্থায়, অপ্রকট ছিলেন, তখন মহাপ্রভু ছিল না। মহাপ্রভু চলে যাওয়ার প্রায় 170 বছর পরের ঘটনা। সেই জাহ্নবী মা ছিলেন, তিনি সেই কীর্তন আদি করলেন সেইখানে সমস্ত বৃন্দাবনের সমস্ত ভক্তদের নিয়ে, এবং মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে ওই অপ্রকট অবস্থায় প্রকটিত হয়ে তিনি ওখানে নৃত্য করেছে সব পার্শ্বদের নিয়ে। এই গ্রন্থের কথা আমি বলছি, আমি এই চৈতন্য চরিতামৃতই পড়ছিলাম, আপনারা জানেন। আর রোজ চৈতন্য চরিতামৃত এখানে 5:30 দিয়ে পাঠ হয়। আর আমি অভাগা, আমি বুঝিও না, অত সংস্কৃতও বুঝি না, কিন্তু আমি চেষ্টা করি পড়াশোনা করতে এবং পাঠটা করতে। আমি ওই ফেসবুকের মাধ্যমে পাঠ করি। হ্যাঁ, জানি আমাদের ভক্তরা যারা যারা অন্ততপক্ষে নাম গ্রহণ করেছে শ্রী শ্রী মা দাদার, তারা অন্ততপক্ষে ভাগবতটা একটু পড়াশোনা করুক। নাহলে তো দীক্ষা নিয়ে তো খালি লাভ নেই, দীক্ষাটাই তো সব না, আসল তো আচরণ। আচরণই যদি আমি না করি তাহলে আর সেই দীক্ষা নিয়ে লাভটা কি? তাই এই দেবী বিষ্ণুপ্রিয়া বস্তুটাকে, যে কলিকালে দুইটি বস্তুকেই যে এক জায়গায় নিয়ে কি ভজন করা, অর্থাৎ যুগল ভজন করা, সেইটি নেই। তাই শ্রী শ্রী মা দাদা নরোত্তম ঠাকুরের পরে আবার শ্রী শ্রী মা দাদা প্রায়
তিনি এসেছিলেন 1860 সালে, শ্রী শ্রী দাদা চলে গেছেন 1923-এ। তাই উনি এই স্থাপন করে দিয়ে গেছেন। এবং জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার পারনাথ নদী আবিহারী আমাদের কীর্তন, অর্থাৎ সেই শচীনন্দন গৌর হরি বিষ্ণুপ্রিয়া বল্লভের আমরা কীর্তন করি। বুঝতে পেরেছেন? মন্দির কবে উদ্বোধন হয়েছে আপনাদের? মন্দির উদ্বোধন হয়েছে আপনার 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন। আচ্ছা আচ্ছা, আপনাদের এই কলকাতায় তো মনে হয় কোনো বিষ্ণুপ্রিয়া মন্দির নেই? না, মন্দির নেই। এই যে আপনারা করলেন, কি চিন্তাধারা দিয়ে করলেন? এটি আমি বললাম আমার বাবা মায়ের ইচ্ছে ছিল যে একটি গঙ্গার পারে আরেকটি আরও বড় উদ্দেশ্য ছিল আমাদের যে চৈতন্য চরিতামৃত, যিনি আমাদের শ্রী শ্রী মায়ের গণের একান্ত সকলের প্রিয় দাদা অনুপম ছিলেন। তিনি বিভিন্ন স্কুলের হেডমাস্টারি করতেন, ইংলিশ, বাংলা, সংস্কৃত, কোনো সাবজেক্টই তার কোনোটায় পিছিয়ে ছিলেন না। সব জায়গায় হেডমাস্টার হিসাবে, কলকাতার তালতলা বলুন স্কুলটা যে, সেটাও দাদা অনুপমের তৈরি। হ্যাঁ, এবং বাগবাজারও তিনি টিচারি করে গেছেন। মহাত্মা শিশির কুমার ঘোষের সঙ্গে এক আত্মা ছিল। হ্যাঁ, শ্রী শ্রী দাদারও ছিল, দাদা অনুপমের। তিনি এই চৈতন্য চরিতামৃত খালি নয়, আমাদের এই শ্রী শ্রী মা দাদার গণটাকে মানে প্রকাশ করবার জন্য অসংখ্য গ্রন্থ লিখেছেন। মানে গৌর গীতা থেকে, গৌর গীতা তো আপনারা জানেই না, আপনারা গীতা জানেন, কিন্তু গৌর গীতা কি? গৌর গীতা হচ্ছে শ্রীমন মহাপ্রভুর 8টি শ্লোক বলে গেছিলেন গম্ভীরা লীলা। সেই 8টি শ্লোকের উপরে তিনি ওটাকে ব্যাখ্যা করেছেন, চৈতন্য চরিতামৃতকে ব্যাখ্যা করেছেন, দেবী বিষ্ণুপ্রিয়া বস্তুটি কি ব্যাখ্যা করেছেন। এইভাবে তিনি এই শ্রী শ্রী মা দাদার গণটিকে আগিয়ে নিয়ে গেছেন। এবং তাই সকলে আমরা আজকে লক্ষ লক্ষ ভক্ত, আর বাংলাদেশে তো ভর্তি ভক্ত শ্রী মায়ের গণ। হ্যাঁ, এবং কলকাতা বলুন, এই ভারতবর্ষেও প্রচুর চারিদিকে ভক্ত আছে, এবং ভারতবর্ষের বাইরেও আছে। হয়তো প্রকাশ নেই, কারণ আমাদের প্রকাশ করবার মতন কেউ নেই, সেই রকম আর্থিক ক্ষমতা সবার নেই, সাধারণ সবাই খুব। হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থা এবং ভোগ প্রসাদের ব্যবস্থা, একমাত্র ভোগের ব্যবস্থা আছে। দুপুরবেলা এসে, আগের দিন এসে বা তার পরের দিন সকালবেলা 8টার আগে এসে যদি কেউ টোকেন নেয়, 80 টাকা নেওয়া হয় এখন, তাহলে ভোগের জন্য। কারণ না হলে বাজারের ব্যাপার থাকে, আগের দিন বললে, বেশি লোক হলে আগের দিন বললে বাজারটা করা যায়, নাহলে বাজারটা করবো কখন? ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 8240901294। এই নাম্বারে ফোন করে বললেই হয়ে যাবে। ফোন করলে তো হয় না, খালি এখন ধরুন 10 জন বললো আসলো না, তখন আমি কি করব? তার থেকে যদি টাকা পাঠিয়ে দেয় বা যদি কাউকে পাঠিয়ে দেয়, তাহলে আমাদের সুবিধা হয়। কেননা সবসময় ধরুন 20 জন বলে দিল, আসলো না, হ্যাঁ, তখন আমাদের কিন্তু ভীষণ প্রবলেম হবে। আবার যে রান্না করছে তাকেও তো একটা প্রেশার আছে, তারপরে বাসন কোসন, বড় বড় বাসন কোসন আনতে হবে, করতে হবে, সব আয়োজন করতে হয়। বেশি লোক হয়ে গেলে তখন আমাদের অন্য লোক আনতে হয় বাইরে থেকে। সেই জন্য আগে যদি প্রিপারমেন্ট নেওয়া যায়, ধর 7 দিন আগে, যদি বেশি লোক হয় 7 দিন আগে বলে দিল, যে আমরা তখন এটাকে অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। আর ভক্তদের জন্য মন্দির কটা থেকে কটা পর্যন্ত? ভক্তদের জন্য মন্দির 5:30টায় খুলে যায়, তখন মঙ্গল আরতি হয়, এরপরে আবার আরতি হয়, সেইটা হচ্ছে স্নান আদি করা যেটা হয়। তারপরে তো আবার ভোগ রাগ হয় 12:30টার সময়, তারপরে 1:30টার সময় মন্দির বন্ধ, 4টের সময় মন্দির খোলে। কিন্তু ভক্তরা যে বাইরের লোকেরা যদি আসে, আমার মনে হয় 5টার পরে আসাই ভালো। আসলে কি হয়, একটু ভাগবত আলোচনাও করা যায়, মানে তখন 4টের সময় তো কোনো লোক থাকে না। খালি আসলে কি হয়, মানে তারই অসুবিধা, কারোর সঙ্গে কথাও বলতে পারে না, ওই দেখেই চলে যেতে হয়। তার থেকে 5টার পরে আসলে কি হয়, একটু ভাগবত আলোচনাও শুনতে পারে, ভক্ত মিলনও হতে পারে। প্রচুর ভক্তরাও আসে, পাড়া প্রতিবেশী সবাই আসে, এসে বসে। আর তারপরে সন্ধ্যার সময় কীর্তন হয়, তারপরে কীর্তনের পরে প্রসাদ বিতরণ হয়, যেটুকু দেওয়া হয় প্রভুকে সেই মহাপ্রসাদ দেওয়া হয়। দেওয়ার পরে তো আবার আরতি হয়, যেটা আমরা নিজেরাই করি। তখন ভক্তরা চলে যায়, আমরা তখন বন্ধ করে দিই। সেটা 8টার মধ্যে আমরা সব বন্ধ হয়ে যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জয় গুরু বিষ্ণু।
প্রায় 1টা নাগাদ ভোগ আরতি শেষ হলো। এরপর আমরা এই মন্দিরে দুপুরের ভোগের প্রসাদ আমরা গ্রহণ করব এবং আপনাদের দেখাবো এখানে ভোগের প্রসাদে আমাদের কি কি দেওয়া হয়েছিল। প্রথমেই চেয়ার টেবিলে বসে আমাদের চলে আসলো অন্ন, নিম বেগুন, তারপরে আসলো কলমি শাক, তারপর আসলো 5 রকমের ভাজা, ডাল, লেবু। তারপর ওনারা দিয়ে গেলেন 5 মিশালি একটি সবজি। তারপরে আসলো মোচা ঘন্ট, তারপরে আসলো ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে একটি সবজি, তারপর আসলো ফুলকপি আলুর রোস্ট, তারপর আসলো কচু বাটা, সবশেষে আসলো চাটনি, পাঁপড়, দই, সিমুইয়ের পায়েস ও ফল প্রসাদ। পেট ভরে এখানে রিপিট হচ্ছে, পেট ভরে দুপুরের ভোগের প্রসাদ এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির আড়িয়াদহে গ্রহণ করলাম। তো বন্ধুরা, সদ্য উদ্বোধন হওয়া এই অক্ষয় তৃতীয়া উদ্বোধন হওয়া শ্রী আড়িয়াদহের শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখানে এসে দুপুরের প্রসাদও কিন্তু আমরা এখানে গ্রহণ করলাম। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, কখন আসলে আপনারা দর্শন করতে পারবেন, ভোগ প্রসাদের কি নিয়ম আছে, তাছাড়াও এখানে ভোগের প্রসাদে কি কি দেয়, সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা এই মন্দির সম্বন্ধে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আর যদি আরও কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো এখান থেকে যেভাবে এসেছিলাম সেইভাবেই চলে যাব। এখান থেকে টোটো ধরে যাব গিয়ে রথতলা থেকে আবার বাস ধরে আমি আবার ফিরে যাব। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। আড়িয়াদহের শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির থেকে আমি জয়ন্ত, টাটা।